ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের দিন। সবকিছুই যেন ছিল আগের লেখা স্ক্রিপ্টের মতো, কিন্তু শেষ মুহূর্তে এক অঘোষিত মোড় ঘুরে গেল পুরো কাহিনীর। বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ঠিকই, কিন্তু যখন কথা উঠল একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে অতিরিক্ত শপথ নেওয়ার, তখনই শুরু হলো নাটকীয় বয়কট। দলের স্থায়ী কমিটির সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সামনে এসে জানালেন দলীয় সিদ্ধান্ত বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না। তিনি পরিষ্কার ভাষায় বলে দিলেন এই অবস্থান এসেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশে। এক ঝটকায় যেন পুরো দেশের সামনে খুলে গেল রাজনৈতিক অদ্ভুত এক পরিহাসের পর্দা। কারণ যেই দেশে অল্প সময় আগেই গণভোটে ৬৮% মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে হা ভোট দিয়েছে, সেই দেশের নির্বাচনে প্রায় ৫০% ভোট পেয়ে ক্ষমতায় এসে বিএনপির পথ চলা শুরু হলো সেই গণরায়ের ভিত্তি জুলাই সনদকেই আঘাত করছে। প্রশ্নটা তাই স্বাভাবিকভাবেই মানুষের মনে ধাক্কা দিয়ে উঠেছে, যে দল অর্ধেকের সামান্য বেশি ভোট পেয়ে ক্ষমতায় এসেছে, তারা কি সত্যি ৬৮% মানুষের স্পষ্ট মতকে উপেক্ষা করে কেবল সংসদে বসে দেশ চালাতে পারবেন? নৈতিক বৈধতার সেই প্রশ্ন যেন আজ সংসদ ভবনের করিডর পেরিয়ে চা স্টল থেকে সোশ্যাল মিডিয়ার সবখানে ঘুরপাক খাচ্ছে। সকালের সেই আড়ম্বরপূর্ণ শপথ অনুষ্ঠানে তাই যেন হালকা উৎসবের ভেতরে লুকিয়েছিল এক চাপা রাগ আর অবিশ্বাসের ঢেউ। নির্বাচনে বিজয়ী বিএনপির এমপিরা গাম্ভীর্য মুখে যখন ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ বাক্য উচ্চারণ করে সই সাবুত সেরে ফেললেন, তখনও কেউ বুঝতে পারেনি আসল নাট্যাংশ এখনো বাকি। কারণ এমপি হওয়ার শপথ মানে তো ক্ষমতার করিডোরে প্রবেশের অনুমতি, মন্ত্রিত্বের সম্ভাবনা, দফতরে গাড়ি, লাল বাতি, প্রভাব প্রতিপত্তি সবকিছুর দ্বার উন্মুক্ত। সেই শপথে কোনো আপত্তি দেখা গেল না কারো মুখেও। অথচ একটু পরে যখন বলা হলো এখন একই প্রতিনিধিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদা শপথ নেবেন, তখন যেন কেউ কেউ ঝটকায় স্ক্রিপ্ট পাল্টে ফেললেন। বিএনপির এমপিরা সমস্বরে পেছনে ঘুরে দাঁড়ালেন। সাংবাদিকদের সামনে এসে সালাউদ্দিন আহমেদ হাতে তুলে ধরলেন একটি সাদা কাগজ, একটি ফর্ম। সেটি উঁচিয়ে ধরে তিনি জানালেন এই যে ফর্মে যে শপথ বাক্য লেখা আছে, সংবিধান নাকি এমন কোনো সংস্কার পরিষদে উল্লেখ নেই, তাই তারা এই শপথ নেবেন না। তার ভাষ্য, সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো কাঠামো যদি তৈরি হয়, সেটা আগে সংবিধানের অন্তর্ভুক্ত হতে হবে। তিনি ইঙ্গিত করলেন তৃতীয় তফসিল তো এমন কোনো ফর্ম নেই, সুতরাং এই ফর্মকে সংসদের সংবিধানকে অনুমোদন না দেওয়া পর্যন্ত বিএনপি তার এমপিদের নিয়ে কোনোভাবেই এই শপথ গ্রহণ করবে না। দলের ভেতরের সূত্র হিসেবে আবার যোগ করলেন এই অবস্থানে এসেছে সরাসরি তারেক রহমানের নির্দেশে। এখানে যেন পুরো নাটকের মূল সুরটা ধরা পড়েছে। অর্থ বেরিয়ে আসে স্পষ্টভাবে। এমপি হওয়ার শপথ যা ক্ষমতায় যাওয়ার প্রথম টিকিট, তা নিয়ে বিএনপির কোনো দ্বিধা নেই। কিন্তু একই সঙ্গে রাষ্ট্রের খোলনচলে পাল্টানোর যে ম্যান্ডেট জনগণ দিয়েছে, সেই সংবিধান সংস্কারের পথে প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ হিসেবে যে শপথটি নেওয়ার কথা ছিল, সেখানে তাদের কড়া আপত্তি। অথচ এই গণ অভ্যুত্থানে, এই আন্দোলনে, এই ত্যাগ সবকিছুর ফলে যে শেখ হাসিনার পতন ঘটেছে, সেই বিশাল প্রেক্ষাপটের কেন্দ্রবিন্দু ছিল রাষ্ট্র সংস্কারের দাবি। বিরোধিতাপূর্ণ বার্তা এখানে আরও উল্টো শব্দ তোলে যখন সালাউদ্দিন আহমেদ গভীর কণ্ঠে বললেন বিএনপি নাকি সংবিধান মেনেই চলবে এবং সামনের দিনগুলোতেও সংবিধান মেনেই চলবে। শুনতে ভালোই লাগে কথা, কিন্তু প্রশ্নটা তখনই গলা ধরে যদি সত্যি সংবিধানই আপনাদের চূড়ান্ত গাইডলাইন হয়, তবে সেই সংবিধান অনুযায়ী শেখ হাসিনা তো এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। সেখানে কি আপনারা তাকে মেনে নিচ্ছেন? সংবিধানের প্রতি এমন দরদ যদি থাকে, তাহলে বেছে বেছে কিছু অনুচ্ছেদ আঁকড়ে ধরে বাকিগুলো এড়িয়ে যাওয়ার অধিকারই বাকি দিল। যাতে তাই বিএনপি এই নেতাদের সামনে কিছু অত্যন্ত সোজা অথচ অস্বস্তিকর প্রশ্ন ছুড়ে দিচ্ছে। যদি সত্যি হয় সংবিধানের কোথাও সাংবিধানিক সংস্কার পরিষদের কথা লেখা নেই বলেই এই শপথকে আপনারা অবৈধ বলছেন, তাহলে সেই একই সংবিধানে কোথাও লেখা আছে অন্তর্বর্তী সরকারের কথা? সেখানে কি লেখা আছে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাবে? সেই সরকার গঠন, সেই সরকারের অধীনে নির্বাচন, এসবের কোনো কিছুই তো মূল সংবিধানে নেই। সেগুলো এসেছে সরাসরি গণ অভ্যুত্থানের ম্যান্ডেট থেকে, জনগণের অনর দাবির প্রেক্ষিতে। তাহলে সেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আপনি নির্বাচন চান কেন? তখন তো সংবিধানের দোহাই দিয়ে বলা যেত এই নির্বাচন আমরা মানি না, অংশ নেব না। কিন্তু তখন যেন সংবিধান নিয়ে এত কাড়াকাড়ি ছিল না। কিন্তু আজ যখন প্রশ্নটা রাষ্ট্র সংস্কারের, তখনই হঠাৎ করে আর তৃতীয় তফসিলের গহীন জঙ্গল খুঁজে বের করা হলো। এই যে বেছে বেছে সংবিধানের ধারা টেনে
টেনে আনা, কখনো খুব গুরুত্ব দিয়ে, কখনো সম্পূর্ণ উপেক্ষা করে। এই দ্বিচারিতা দেশের মানুষ আর গিলতে যাচ্ছে না। সবচেয়ে বড় খেলাটা হচ্ছে কোথায় জানেন? জুলাই সনদে। নির্বাচনের আগের উত্তাল দিনগুলোতে বিএনপির নেতাদের হাসি মুখে ফ্ল্যাশ লাইটের ঝলক ঝলমল করা সেই ছবি অনেকে এখনো চোখে ভাসছে। তারা গিয়ে আস্থার সঙ্গে সই করে এসেছিলেন জুলাই সনদে। সেই সনদে স্পষ্ট করে লেখা ছিল, এই নির্বাচিত সংসদ সদস্যরা প্রথম 180 দিন সংসদ কক্ষে বসে আইন পাশ করবেন না শুধু, পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও কাজ করবেন। অর্থাৎ সংসদ নিজেই প্রথম 6 মাস দেশের নতুন শাসন ব্যবস্থার খসড়া তৈরির কারিগরি হবে। এ ছিল সেই সনদের মূল অঙ্গীকারের একটি। এখন প্রশ্নটা সোজা, কিন্তু উত্তরটা অস্বস্তিকর। যদি আজ বিএনপি বলে তারা সংবিধান সংস্কারের পরিষদের শপথ নেবেন না, তাহলে জুলাই সনদে গিয়ে সেই কাগজ সই করে আসছিলেন কেন? কি ভেবেছিলেন নির্বাচন শেষ হলে ক্ষমতার সিঁড়ি বেয়ে ওপরে উঠা গেলে সেই সনদের কাগজটা কি ডাস্টবিনে ফেলে দেওয়া যাবে? এক হাতে সই করবেন একরকম প্রতিশ্রুতিতে, আর সংসদে গিয়ে 180 ডিগ্রি উল্টো পথে হাঁটবেন আর একরকম শপথ নিয়ে। মাত্র গতকালই তো দেশের মানুষ গণভোটে ব্যালট বক্সে বিপুল ব্যবধানে হ্যাঁ ভোট দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা রাষ্ট্র সংস্কারের পক্ষে। সংখ্যাটা ঠান্ডা মাথায় ভাবুন, 68%। কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকা জনমতের ঝড় কিভাবে উপেক্ষা করবেন? আর আপনি যে ভোট জিতে এসেছেন মাত্র 50%-এর আশেপাশে, এই দুটো সংখ্যার ফারাকটাই যেন আজ রাজনীতির নৈতিক প্রশ্ন হয়ে সামনে এসে দাঁড়িয়েছে। জনগণ তাদের রায়ে একরকম ক্লিয়ার ইমেজ দিয়েছে। তারা পুরনো এককেন্দ্রিক শাসন ব্যবস্থা আর চায় না। তারা চায় এক নতুন শাসন কাঠামো, তারা চায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, তারা চায় বিকেন্দ্রীকরণ। জুলাই সনদের পাতায় পাতায় ছিল সেই স্বপ্নের নকশা। আর বিএনপি কি করলো? তারা সরাসরি সেই জনগণের রায়কে অগ্রাহ্য করে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিল না। তারেক রহমানের একলাই নির্দেশ কি তবে 18 কোটি মানুষের গণভোটের রায়ের চেয়েও বড় হয়ে গেল? এই বয়কটের সিদ্ধান্তের মধ্যে দিয়ে বিএনপি নিজেদের সংস্কার বিরোধী অবস্থানকে দিনের আলোর মতো স্পষ্ট করে দিয়েছেন। তারা প্রমাণ করে দিয়েছেন জনগণের ম্যান্ডেট চাইলেও নিজেদের দলীয় এজেন্টকে তারা বেশি গুরুত্ব দিতে রাজি রয়েছে। এখন তাই আসল প্রশ্ন ফিরতে হয়, বিএনপি কেন আসলে এই সংস্কার চায় না? তারা যে সংবিধানের প্রতি হঠাৎ করে প্রেম দেখাচ্ছে, তার আড়ালে কি লুকিয়ে রয়েছে? সমালোচকদের বিশ্লেষণ স্পষ্ট, এই সিদ্ধান্তের ভেতর দিয়ে আসলে দেশে বহাল থাকা এক ফ্যাসিবাদী কাঠামোকে অক্ষুণ্ণ রাখার গোপন বাসনায় মাথা তুলেছে। সংসদের উচ্চকক্ষে মোট প্রাপ্ত ভোটের অনুপাতে জামাত ইসলামী যদি 40টি আসন পেয়ে যায়, সেই সমীকরণ বিএনপি একেবারেই দেখতে চায় না। আবার তারা ভালো করে জানে যে যদি সত্যিকার অর্থে সংবিধান সংস্কার পরিষদ কাজ শুরু হয়, যদি 70 নম্বর অনুচ্ছেদ সংশোধন হয়, যদি দলমত নির্বিশেষে এমপিরা মুক্তভাবে ভোট দেওয়ার সুযোগ পায়, যদি ক্ষমতার বাস্তব বিকেন্দ্রীকরণ হয়, তাহলে আর কোনো প্রধানমন্ত্রী সর্বশক্তিমান ডিরেক্টর হিসেবে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে না। বিএনপির একাংশের স্বপ্ন যেন অন্য জায়গায়। শেখ হাসিনা যে কেন্দ্রীভূত ক্ষমতার কাঠামো বানিয়ে রেখে গেছে, সেটাই সামান্য রং বদলানো, লেভেল পাল্টানো, নিজেদের নামে চালাতে পারলেই তাদের সুবিধা। তারা চায় যে এক নতুন মোড়কে নতুন পোশাকে, কিন্তু একই পুরনো স্টাইলে আরো একটি আওয়ামী লীগে পরিণত হতে। এখন ফিরে আসি সেই সাদা ফর্মের দিকে, যা হাতে নিয়ে সালাউদ্দিন আহমেদ আজ পুরো জাতিকে আইনের ব্যাখ্যা শোনানোর চেষ্টা করলেন। তিনি দাবি করলেন আগে এই ফর্মটি বা শপথ বাক্যটি সংসদে পাশ হোক, তৃতীয় তফসিল ঢুকুক, তারপর তারা সংবিধান সংস্কারের শপথ নেবে। অথচ বাস্তবতা হলো ঠিক সেই সংস্কার পরিষদে বসেই তো এইসব আইন খসড়া করার কথা তাদের। তারাই তো প্রথম মূলনীতির ড্রাফট তৈরি করবে, তারপর সংসদে সেটি পাশ হবে, সাংবিধানিক রূপ নেবে। বিএনপি যখন বয়কটের পথে হাঁটলেন, তখন অন্যরা কি করলেন? এই প্রশ্নটাও কম গুরুত্বপূর্ণ নয়। জামাত ইসলামী এবং 11 দলীয় জোটের অন্যান্য শরিকরা সেই জুলাই সনদের প্রতি সম্মান প্রদর্শন দেখিয়েছেন। তারা সংস্কারের পথে হাঁটছেন, শপথ নিয়ে সংবিধান সংস্কার পরিষদে কাজ শুরুর জন্য প্রস্তুতি নিচ্ছেন। ফলে দেশে এক ধরনের সুস্পষ্ট মেরুকরণ তৈরি হচ্ছে, যারা পুরনো ফ্যাসিবাদী সিস্টেমকে টিকিয়ে রাখতে চায়, আর অন্যদিকে রয়েছে বিরোধী জোট ও তরুণ প্রজন্ম, যারা একটি সত্যিকারের নতুন বাংলাদেশ করার স্বপ্নে উন্মুখ রয়েছেন। এই একটি মাত্র সিদ্ধান্তের মাধ্যমে বিএনপি প্রায় গোটা তরুণ প্রজন্মকে জুলাই বিপ্লবের তরুণ যোদ্ধাদের নিজেদের বিপরীত মেরুতে ঠেলে দিয়েছেন। এই কথাটা এখন খোলামেলা ভাবে উচ্চারিত হচ্ছে। প্রশ্ন যাচ্ছে, জামাত ইসলামী ও তাদের জোট সঙ্গীরা কি এত সহজে বিএনপির অবস্থান মেনে নেবে? ইঙ্গিত সুস্পষ্ট, তারা শুধু এমপি হয়ে সংসদের চেয়ারে বসে থাকার রাজনীতিতেই রাজি নন। তাদের একটি সুস্পষ্ট অবস্থান হলো সংস্কার বিরোধী সংসদ অর্থহীন। যে সংসদ ফ্যাসিবাদী ব্যবস্থা ভাঙতে পারবে না, যে সংসদ 70 অনুচ্ছেদে গিট কাটবে না, সেই সংসদে গিয়ে শুধু টেবিল চাপড়ে স্লোগান দেওয়া আর মাঝখানে বয়কট করে বেরিয়ে আসা, এগুলো কোনো মানে হয় না।
এখন বলটা পড়ে আছে স্পষ্টভাবে বিএনপির কোর্টে। তারা কি গণভোট ও জুলাই সনদের রাস্তায় ফিরে এসে সংস্কারের পথে হাঁটবেন, নাকি নিজেদের স্বল্পমেয়াদী স্বার্থ রক্ষায় দেশকে আবারও আগুনের দিকে ঠেলে দেবেন? এই সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামী দিনের বাংলাদেশ কেমন হবে। আর এই সমস্ত উত্তেজনা ও অনিশ্চয়তার মাঝখানে গণভোটের পর্দা, অনলাইন স্টুডিও আর সোশ্যাল প্ল্যাটফর্মগুলো থেকে আবারও প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের দিকে। আপনারা কি মনে করছেন? এই ঘটনার পর বিএনপির উপর কি আপনাদের আস্থা আছে? আপনারা কি সত্যি চান তারা এটি বয়কটের সিদ্ধান্তে অটল থাকুক, নাকি ফিরে আসুক সংস্কারের টেবিলে? অনলাইন আলোচনায় বারবার শোনা যাচ্ছে এমন আহ্বান। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন মন্তব্যের ঘরে জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।